বিনয়ী ভাব জ্ঞানীগণীদের প্রকৃত স্বভাব, চামার চণ্ডালের থাকে বিনয়ের অভাব। নম্রতা ভদ্রতা হচ্ছে সভ্য জাতির প্রাণ, কদাকার কপট চিত্তে লালিত শয়তান। সম্মানিত দর্শক, আমরা প্রতিদিনের মতো আবারও নেক্সাস টেলিভিশনের নিয়মিত সরাসরি আয়োজন পুষ্টি নিবেদিত চলমানে আপনাদের সবাইকে জানাচ্ছি আমি মাসুদ ইমরান মান্নু স্বাগত। আমরা আজকে যে বিষয়টি নির্ধারণ করেছি তা বুঝতেই পারছেন, বিনয় আর বাড়িতে নেই। মানে বিনয় আদর্শ যা কিছু ছিল আমরা যেন হারিয়ে ফেলছি। আমরা এই বিষয়টি আজকে প্রাধান্য দিয়ে আমাদের আলোচনাকে এগিয়ে নিয়ে যাব। আমাদের এই আলোচনায় উপস্থিত আছেন একজন সম্মানিত আমাদের অতিথি জনাব হাবিবুর রহমান হাবিব। আপনাকে স্বাগত। আপনাকে ধন্যবাদ। বিএনপির চেয়ারম্যানের উপদেষ্টা এবং আমাদের সাথে আরও একজন যোগ দিবেন কিছুক্ষণের মধ্যেই। তিনি হচ্ছেন ডক্টর স্নিগ্ধা রেজওয়ানা, অধ্যাপক, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়। আমাদেরকে আপনারা সরাসরি দেখতে পাচ্ছেন নেক্সাস টেলিভিশনের পর্দাতে। এছাড়াও আমাদেরকে সরাসরি পাচ্ছেন ফেসবুক পেজ, মানে ফেসবুকের ভেরিফাইড পেজে এবং এছাড়াও ইউটিউবের নেক্সাস টেলিভিশন লাইভে। এছাড়া পরেও যদি আপনি এখন না সময় পান পুরোটা দেখতে বা শুনতে, পরেও আমাদেরকে এই দুটো জায়গাতে টিউন করে বারবার দেখতে পারবেন, শুনতে পারবেন। কারণ আমরা আজকে একটি খুবই গুরুতর বিষয়ের সাথে যুক্ত হচ্ছি। কারণ আমরা খুঁজব আমাদের বিশেষ করে 2024-এর জুলাই, সেই বিখ্যাত মানে সেই মর্মস্পর্শী যে সময়টা জুলাইয়ের, এবং যার ভিতর থেকে অর্জিত হবে অনেক কিছু বলে আমরা ভেবেছিলাম, কিন্তু সেই অর্জনের ভিতরে আমরা কটা পেয়েছি কটা পাইনি তার যখন হিসাব কষতে বসবো, কিন্তু আমরা বারবার হেরে যাচ্ছি বিনয়হীন একটি বাস্তবতার কাছে। এবং আমরা আমাদের শিশুদের রাস্তায় দাঁড়িয়ে তীব্রভাবে বিনয়হীন আচরণ করতে দেখছি। এই বিনয়হীন আচরণ তারা কেন করছে? তারা প্রতিবাদ জানাবে, প্রতিবাদ জানানো কোনো অসংলগ্ন বিষয় নয়। তাদের যে দাবি আছে সেটা জানাবে, তারা বলবে, তার জন্য রাস্তায় দাঁড়াবে বারবার। কিন্তু সে বিনয়হীন হয়ে যাচ্ছে তার ভাষাতে, তার বিনয়হীন হয়ে যাচ্ছে তার শরীরী ভাষাতেও। সে আঘাত করছে বয়স্কদেরকে শারীরিকভাবে, শব্দ প্রয়োগের মধ্য থেকে। এগুলো কেন হচ্ছে? আমরা এই জন্য প্রথমেই হাবিবুর রহমান হাবিব ভাই, আপনার কাছে যাব। আমরা একটা বিনয়হীন অবস্থার দিকে এগিয়ে যাচ্ছি প্রতিদিন। আপনাকে ধন্যবাদ। আপনার মাধ্যমে নেক্সাস টিভি দর্শক শ্রোতাদেরকে আমার সশ্রদ্ধ সালাম। বিজ্ঞ সহ-আলোচক স্নিগ্ধা রেজওয়ানা, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের আমি অত্যন্ত প্রিয় শিক্ষককে শুভেচ্ছা। আসলে আপনি যেটা বললেন, আসলে আমি আমার এলাকায় ডাক্তার ছিলেন, বলে বাদল ডাক্তার। বাদল ডাক্তার বাদল ডাক্তার বলতাম আমরা। তো সেখানে আমরা বলতাম সুকুমার দেশে নেই, সেজন্য শান্তিও নেই। দেশের মানুষ কাঁদতে কাঁদতে মাথার সুখেরগুলো রুগ্ন হয়ে গেছে। অর্থাৎ বাদল ডাক্তার 4 ছেলের নাম সুকুমার, সে ইন্ডিয়া চলে গিয়েছিল। যেখানে তারপরে যে ভাই শান্তি, সেও তার সাথে চলে গিয়েছিল। কান্তি দেশে ছিল, আর সুকেশ আরেকটা ছেলের নাম। তাই দেশের মানুষ কান্তি গিয়ে নিয়ে চলতে চলতে তাদের মাথার সুকেশগুলো রুগ্ন হয়ে গেছে। আরেকটা নাম সুকেশ ছোটবেলায়। আপনি যেভাবে শুরু করলেন, তো এর চেয়ে ভালো উদাহরণ আর আমার কাছে নেই। যাক, এটা আমাদের জন্য খুবই দুর্ভাগ্যের বিষয় যা হচ্ছে, বিশেষ করে 2024-এর পর। এ ভাষা কোথা থেকে এসেছে আমি জানি না। বাংলা ভাষার কোনো ডিকশনারিতে খুঁজে দেখে এগুলো নেই, বা পৃথিবীতে কেউ উচ্চারণ করেছিল তাও জানি না। এত নোংরা ভাষা। এবং এটা তুমি বলি, ভাষাটা শিক্ষা দিচ্ছে কারা? আমরা তো আগে শিক্ষা নিতাম কার কাছ থেকে? শিক্ষকের কাছ থেকে, প্রাইমারি স্কুলে, না বাবা মার কাছ থেকে। কী শেখাতো আমাদেরকে? সকালে উঠে আমি মনে মনে বলি, সারাদিন আমি যেন ভালো হয়ে চলি। এই কথাটা আমি 2015 সালে 12 জানুয়ারি চ্যানেল 24-এ বলেছিলাম। এখন দেখছি দেশের প্রধানমন্ত্রী, মন্ত্রী, এমপি, নেতা, পাতি নেতারা বলে, সকালে উঠে আমরা মনে মনে বলি,
সারাদিন আমরা চুড়িদারে মিথ্যা কথাই বলি, দর্শক শ্রোতায় আমাকে এখান থেকে নিয়ে যাওয়া হবে। আজকে আমাদের অবস্থা হচ্ছে তাই। এই কথাগুলি বলার সাহস পর্যন্ত হারিয়ে ফেলেছে। ভাষা করে কি শুয়োরের বাচ্চা। হ্যাঁ, দেখেন হাবিব ভাই, আপনি তো অনেক ছোটবেলা থেকে ঢাকাতে আছেন ভাই। এক সময় 6 নম্বর বাস ছিল একটা, এরকম অনেক বাসই ছিল, আমরা বাসে চলেছি, বাসের উপরে সুন্দর করে লেখা থাকতো, অনেক কথা লেখা থাকতো, তার ভিতরে একটা ছিল ব্যবহারে বংশের পরিচয়। কিন্তু যেমন ধরেন যে এখন যে বাচ্চারা রাস্তায়, এরা তো কোনো পরিবারের, কোন স্কুলের, কোনো পরিবারের। আমি ওই জায়গায় আসতেছি, বাচ্চাদের কোনো দোষ নাই। আমি একজন রাজনীতিবিদ, বড় মাপের একজন ব্যারিস্টার, বড় মাপের একজন নেতা। আমি যদি বলি যে কুত্তার বাচ্চা রাষ্ট্রপতি শাহাবুদ্দিন, চুপ, শুয়োরের বাচ্চা সেনাপ্রধান, তো ওই বাচ্চারা কি শিখবে? যখন বলা হচ্ছে বাইরে থেকে সাংবাদিক, বিশেষ করে দামি পিনাকি, তারপর গালিব মিল্টন, তারপর ইলিয়াস, তারপর মিনা ফারা, বুড়ি হয়ে গেছে, যেসব ভাষা কথা বলে, এরা কি শিখবে? আপনি কি এদের কখনো দেখেছেন, ফলো করেছেন? দেখি, ওদের বক্তব্য শুনি। ও পিনাকি, আমি যখন ম্যাডাম খালেদা জিয়ার বিরুদ্ধে সাজা দিয়েছেন আখতারুজ্জামান, আমি টক শোতে বলার কারণে আমাকে সুমোটো করেছিল কোর্ট। তো তখন আমি যখন কোর্টে আমাকে র্যাব ধরে নিয়ে গেল, আমি কোর্টে দাঁড়িয়ে আমার ওই ভিডিও চিত্র দেখানো হলো, সময় টেলিভিশনের এবং প্রেস টেলিভিশনের বক্তব্য দেখানোর পর আমাকে বলা হলো যে আপনি শপথ বাক্য উচ্চারণ করে বলেন কথাগুলো আপনি বলেছেন কিনা। আমি সেদিন বলেছিলাম শপথ বাক্য উচ্চারণ করেই বলছি, সব কথা আমি বলেছি। আবারও ঘোষণা করছি, ম্যাডাম খালেদা জিয়া তাদের ভাবতেছেন তারেক রহমান উম্মতের সবচেয়ে সম্বন্ধপূর্ণ সন্তান, অত্যন্ত বিনয় ডাক্তার জুবাইর রহমানের বিরুদ্ধে কোনো বিচারক যদি এই ধরনের শাস্তি দেন, আমি বলতেই থাকবো, তার প্রতিবাদ করতেই থাকবো, 100 জেল হলে পড়া করে না। সেদিন পিনাকি আমার পক্ষে অনেক কথা বলেছিল, এবং অ্যাডভোকেট মামুন থেকে শুরু করে আপনার মুস্তাফা ফিরোজের পর্যন্ত। হঠাৎ ছাত্রলীগকে যখন নিষিদ্ধ ঘোষণা করলো, তখন আমি বলেছিলাম যে ছাত্রলীগ বলেছিল আপনার এবার মতামতকে। আমি বলেছিলাম শিক্ষা শান্তির প্রগতির ছাত্র সংগঠন, যে ছাত্রলীগ ইতিহাস, বাঙালি ইতিহাস, ছাত্রলীগ ইতিহাস, স্বাধীনতা ইতিহাস, সেই ছাত্রলীগকে যদি নিষিদ্ধ ঘোষণা করতো আমি প্রতিবাদ করতাম। এখন যে ছাত্রলীগ, সেই ছাত্রলীগ ধর্ষণ লীগ, খুনি লীগ, চাঁদাবাজ লীগ, হ্যাঁ, অসভ্য লীগ। এই বলে আমি কিন্তু বলেছিলাম যে তোমার ছাত্রলীগ প্রেসিডেন্ট ছিলাম, আমি ওই নিষিদ্ধটা আমি গ্রহণ করেছিলাম এবং উচিত বলে মনে করেছিলাম। তো সেই কথাটা পিনাকি আমার আগের কথাগুলি বলে দেখাচ্ছে, এই দেখেন ছাত্রলীগের বিএনপি জয়েন করে কী করতেছে। আমি তো পিছনেটুকু বললাম, এটুকু বললাম না। এই অসভ্যতা। মিনা ফারা, ম্যাডাম খালেদা জিয়া হাসপাতালে বা ম্যাডাম খালেদা কী অবস্থা, নির্বাচন করে, এই নির্বাচন কমিশনার তুই বেগম খালেদা জিয়ার নমিনেশন বাতিল করিস না কেন? যা তা, ও মরে গেছে কবে, ভূত হয়ে গেছে, ও এখন আটকে রাখছে, কেন তুই এটা করতেছিস না? আমি বললাম যে মিনা ফারাহা, আপনি তো জানেনই না, কী বলবো। নির্বাচন কমিশন তখন তার নমিনেশন বাতিল করে যখন অসত্য তথ্য দেবে, তখন ফাইনালে যখন তাকে মনোনয়ন দিবে, যদি অসত্য থাকা সত্ত্বেও, তখন বলতে পারে। মানে ভিডিও ব্লগার যারা, এরা আসলে এরাও এটার জন্য একটা বড় রেসপন্সিবিলিটি। তাই বললাম, যদি আমার ওখানে খুনি, একদম মানে ভয়ঙ্কর সন্ত্রাসী, আপন ভাইকে খুন করেছে, সে আমার ওখানে ডিসি অফিসে তার নমিনেশন বাতিল হয়ে গেছিল। কিন্তু নির্বাচন কমিশনে আপিল করে আমার ওখানে আরেকজন, কি বলবো, ওরা অ্যাডভোকেট আমার কলঙ্ক, জামিল আক্তার এলাহি, সে আমার দলেরই, সে আমার দলের আইনজীবীর সাথে নেতাও, সে অসত্য তথ্য গোপন করে নির্বাচন কমিশন থেকে তাকে বৈধতা নিয়ে দিল। ঠিক আছে, এবং যে কারণে আমার ওখানে ফলাফল বিপর্য হচ্ছে, ওইটাই বলতেছি যে এই অসভ্যতা আমরা শিখেছি। একজন অ্যাডভোকেট যখন তথ্য গোপন করে নির্বাচন কমিশনের কাছ থেকে একজন ভয়ঙ্কর সন্ত্রাসীকে যখন মনোনয়নটা বৈধ করে দেয়, তো সে দেশে কী বলবেন আপনি? তার মানে এটা আমরা বুঝতে পারছি। আমরা একটু পরিচয় করিয়ে দেই, আমাদের সাথে আমাদের আরেকজন সম্মানিত অতিথি যুক্ত হয়ে গেছেন, ডক্টর স্নিগ্ধা রেজওয়ানা, অধ্যাপক জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়। আপনাকে স্বাগত। স্নিগ্ধা রেজওয়ানা, আমরা আসলে যেই বিষয়টা আজকে নিয়ে আলোচনা করছি সেটা হচ্ছে বিনয় আর বাড়িতে নেই। মানে বিনয় বলতে আমরা আসলে যে আদর্শ, মানে এথিক্সের যতগুলো জায়গা আছে, এবং আমরা যে জুলাই উত্তর একটা গালাগালির রাজনীতির ভিতরে ঢুকে পড়েছি, এবং ছোট শিশু হতে শুরু করে নানা পর্যায়ে এটা হচ্ছে।
আমরা রাস্তায় দাঁড়িয়ে দেখছি। শুধু গালাগালি দিচ্ছে না, তার শরীরী ভাষা দিয়ে সে রীতিমতো আঘাতও করছে বয়স্কদের এবং নারীদেরকেও। মানে অফিস থেকে ফিরে আসা নারী যিনি বাড়িতে যাবেন, তারা রাস্তায় আন্দোলন করছে, কিন্তু সেই নারীকেও তারা ছাড় দিচ্ছেন না এই কতিপয় কাজগুলো দিতে। তাহলে এরকম সমাজের ভিতরে এই কাজগুলো কেন ঘটছে বা কি হচ্ছে বলে আপনার মনে হয়? এই বিষয়টি আমাদের আজকে কেন্দ্রীয় আলোচনা আমি রাখতে চাই। আপনাকে ধন্যবাদ। আমি চিত দেরি হয়ে গেল, হাবিব ভাইকে শুনছিলাম। প্রথম কথা হচ্ছে যে সোসাইটির আপনি যে বক্তব্যটা দিচ্ছেন, বিনয় বাড়িতে নেই বা বিনয়ের কামনা, সোসাইটি তো কোনো স্ট্যাটিক বিষয় না, সোসাইটি তো পরিবর্তনশীল, তাই না? এবং সোসাইটি আপনার আজকে যেমন আছে সেটা কালকে সেরকম থাকবে এমন ভাবার কিন্তু কারণ নেই। আমাদের যেটা দেখার বিষয় হচ্ছে পরিবর্তিত প্রেক্ষাপটটা আসলে কতখানি আপনার ফলপ্রসূ হচ্ছে বা কতখানি সেটা একটা অগ্রসর জায়গায় যাচ্ছে, সেটা হচ্ছে গুরুত্বপূর্ণ। কারণ দেখেন, একটা সময় তো আমরা শিক্ষকের, আমরা আমাদের জেনারেশন, সম্ভবত আপনার জেনারেশন, আমরা তো বেতের বাড়ি খেয়েছি। আমরা কিন্তু শিক্ষকের বেতের বাড়ি খেয়েছি, বাবা মার মারধর খেয়েছি, সেভাবে আমরা বড় হয়েছি। সাইকোলজির হিসাবে আমাদের এক ধরনের অ্যাঙ্গার ইস্যু হওয়ার কথা অনেক বেশি, কিন্তু কোনো এক অদ্ভুত কারণে যেটা হচ্ছে, আমার মনে হয় যারা সাইকোলজিক্যাল রিসার্চ করেন তারা এটা নিয়ে ভাবতে পারেন যে এই জেনারেশন যাদেরকে আপনি রেফার করছেন, তারা বরঞ্চ ওই স্কুল, ওই পাঠ্যক্রম পেয়েছে যেখানে কিন্তু বেতের বাড়ি ছিল না। এবং হয়তোবা আমি সম্ভবত আমরা মিলেই কিন্তু সেটার এগেনস্টে, এবং এখনও এগেনস্টে, স্টিল নাও আমি কিন্তু সেটার পক্ষে যাচ্ছি না। তাহলে কি এমন জিনিস ঘটলো যে ঘটার প্রেক্ষিতে এই ঘটনাটা ঘটেছে? আমি যেটা মনে করি এটি কোনোভাবেই সামাজিক অথবা এটাকে কি বলে সাইকোলজিক্যাল ইস্যু, এটা না। এখানে যেটা আমার দেশে খুব ভিভিডলি হয়েছে, এই তরুণ যে জেনারেশন, এই জেনারেশনের একটা গ্রুপকে, নট সকলকে, পলিটিক্যালি ব্যবহার করা হয়েছে। এবং এই পলিটিক্যালি ব্যবহার কিন্তু নট নেসেসারিলি কোনো একটা পার্টি পলিটিক্স হতে হবে, একটা প্রাতিষ্ঠানিক পলিটিক্সও হতে পারে, রাইট? এবং এই পলিটিক্যালি ব্যবহার করার যে চর্চাটা, সেটারই একটা ভীষণ রকমের মানে কি বলবো, কুৎসিত রূপ ঠিক এই মুহূর্তে আপনি সামনে দেখছি। যেমন মনে করেন অভ্যন্তরীণ কোন্দল হচ্ছে, তো অভ্যন্তরীণ কোন্দল সেটা আমাদের সময় বা আমরা যেটা দেখেছি যে ইভেন পরিবারের মধ্যেও কিন্তু অভ্যন্তরীণ কোন্দল হয়। অভ্যন্তরীণ কোন্দল হলে আমার মনে হয় একটা যে প্রায় রোজার ঈদের সময় একটা অ্যাডভার্টাইজমেন্ট বেরোচ্ছিল 2-3 বছর আগে, যে দুই ভাইয়ের মধ্যে সম্পত্তি নিয়ে দ্বন্দ্ব, কিন্তু বাসার যে ছেলে বা ছোট তারা ঠিকই যায় এক চাচাতো ভাই আরেক চাচাতো ভাইয়ের কাছে চলে যাচ্ছে। আমরা কিন্তু এটা হচ্ছে ভ্রাতৃত্ব বা সৌন্দর্য, যে বড়রা হয়তো বা কখনো কখনো ঝগড়া করে কিন্তু ছোটরা কিন্তু সেটাকে মিলেমিশে দেয়। এই জায়গাটাতে বড়রা ছোটদেরকে ওই ঝগড়াটার জাস্টিফিকেশন তৈরি করতে ব্যবহার করছে, এবং এর কনসিকুয়েন্সেস আপনার পলিটিক্সে হয়েছে। আপনি এমন ইস্যু তৈরি করেছেন, যেমন আমি একটা সিম্পল কথা বলি, নিরাপদ সড়ক আন্দোলন, এটি একটি জাস্টিফাইড একটা আন্দোলন ছিল। নিরাপদ সড়ক আপনি চান, আমি চাই, আমরা সবাই চাই, কিন্তু এই নিরাপদ সড়ক আন্দোলনে যখন শিশুদেরকে ইন্টারভিউ করা হলো, কারণ একজন শিশু মারা গিয়েছিলেন, একটা স্কুলের একটা বাচ্চা মারা গিয়েছিল, কিন্তু ওই সড়কের ওই আন্দোলনে যদি এটা সত্যিই নাগরিক আন্দোলন হতো, এবং পরবর্তী যে আন্দোলন হয়েছে সে আন্দোলন ইজ লেড বাই নিরাপদ সড়ক আন্দোলন থেকে, কিন্তু ওই আন্দোলনের তো আমার হিসাবে নেতা হওয়ার কথা ছিল ইলিয়াস কাঞ্চনের। আপনি যদি মনে করেন ইলিয়াস কাঞ্চনের ওয়াইফ মারা যাওয়ার পরে তিনি কিন্তু দীর্ঘটা সময় নিরাপদ সড়কের জন্য করেছেন, কিন্তু সেই আন্দোলনের নেতা কিন্তু ইলিয়াস কাঞ্চন হননি। যখন হননি তখন থেকে কিন্তু আমার মনের মধ্যে একটা সন্দেহ তৈরি হলো, তাহলে কি এই আন্দোলনগুলো এতটাই স্বতঃস্ফূর্ত আন্দোলন ছিল কিনা, নাকি ওই সময় আমরা খুবই স্নিগ্ধা, আপনি একটা খুবই চমৎকার বিষয় উত্থাপন করেছেন। আমরা এই বিষয়টা একটু লম্বা করতে চাই, কিন্তু তার আগে নিতে চাই ছোট্ট একটা বিরতি। কারণ আমরা নিরাপদ সড়ক আন্দোলন থেকে আমারও মনে পড়ে গেল যে ওই সময় বেশ কয়েকটা প্ল্যাকার্ড এবং ফেসবুকে প্ল্যাকার্ডের উপর কতগুলো ভাষা নিয়ে প্রচুর তর্ক হয়েছিল। এমনকি আমার মনে আছে আমিও সেই তর্কে আমি বলেছিলাম না, আগে ওদের দাবি শুনতে হবে, আসলে এই ভাষার দিকে তাকানো যাবে না। কিন্তু আজ এসে মনে হয় যে আসলে আমি নিজেও ওই জায়গাটা কতটা ঠিক ছিলাম, মানে এটা আমার মনে পড়ে গেল। তা আমরা এইটা শুনবো, এটা নিয়ে আরও দীর্ঘ আলাপ, কিন্তু তার আগে নিচ্ছি ছোট্ট একটা বিরতি। আমাদের সাথেই থাকুন, দেখতে থাকুন পুষ্টি নিবেদিত চলমান।
ফিরে এলাম আবার পুষ্টি নিবেদিত চলমানে। আমাদের আলোচনা যেখানে ছিল, আমাদের সম্মানিত আলোচক ডক্টর স্নিগ্ধা রেজওয়ানা উনি আলোচনাটাকে যেখানে নিলেন তা হলো নিরাপদ সড়ক আন্দোলন। কারণ আমাদের বাচ্চাদের যদি বড় আন্দোলন শুরু হয়, সম্ভবত নিরাপদ সড়ক আন্দোলনটা একটা বড় মাইলফলক সেখানে। তো সেইটার সাথে বিনয় বা বিনয়হীন হওয়া, এগুলোকে আপনি কি করে মানে দেখবেন? আমি বলছিলাম কি, আপনার যে কোনো রোগের উৎসমূল ধরতে হয় না, আপনার উৎসটা কোথায়। আপনি একটা ডাক্তার কাছে গেলেন, এই মুহূর্তে আপনার অনেক সিমটম, বাট কোথা থেকে আসলো? আমাদের দেশে তো রোগেরও গবেষণা হয় না, গবেষণারও গবেষণা হয় না, হচ্ছে। তো যে কারণে যেটা হয়েছে যে এই যে প্রসেসটা, আমরা প্রসেসের ভেতরে ঢুকতে পারছি না। তো সেই জন্য আমি যেটা বলেছি যে এই যে আজকে বিনয়ের ঘাটতি বা খামতি, এই খামতির একটা গুরুত্বপূর্ণ রিজনটা এই ব্যাকে যদি আমরা যাই এবং নিরাপদ সড়ক আন্দোলনকে আমি যখন দেখি ওই সময়কালীন সময় থেকে আরেকটু পেছনে, আমি এখানে আরেকটা মানুষকে একটু ভীষণ দোষে দুষ্ট করতে চাই, এবং সেটি একজন শিক্ষকের জায়গা থেকে, একজন গবেষকের জায়গা থেকে। তিনি হচ্ছেন মোস্তফা সরওয়ার ফারুকী। কারণ আপনি দেখবেন এই ভাষার ব্যবহারের একটা কিছু বিষয় থাকলো, ডিডিউস ল্যাঙ্গুয়েজ, আপনার যদি মনে পড়ে। এর সাথে আরো 2-3টা নাম আমি আনবো, মার্জুক রাসেলের নামটা আমি আনবো, যেখানে আপনি দেখেছেন মেইন স্ট্রিম মিডিয়াতে এমন কিছু ভাষা ব্যবহার করা হয়েছে যেটি ওই অর্থে ব্যবহার অযোগ্য। ঠিক 2026 সালে আপনি পাশ্চাত্য থেকে শুরু করে যে কোনো জায়গাতে কোনো একটি প্রতিষ্ঠান, মিডিয়া হোক, ফিল্ম হোক, সেখানে কিন্তু আপনি দেখেছেন যে কোনো একটি অফ ল্যাঙ্গুয়েজ ব্যবহার করলে কিন্তু একটা বিট ব্যবহার করা হয়, তাই না, একটা বিপ দেওয়া হয়। কিন্তু এই বিষয়গুলো যখন ঘটছে, তখন যে বা যারা এটা সমালোচনা করতে আসলে ওইখানে মনে হয় শুধু ফারুকীর একার নাম বলে ঠিক হবে না। ফারুকী হচ্ছে মিডিয়াতে করেছেন নাটকে, কিন্তু আসলে এই পুরো কাজটা শুরু করেছিলেন এবাদুর রহমানরা। মানে এবাদুরের নাম বাদ দিয়ে আসলে বলা এবাদুর, মানে ওনার নামও বলতে পারেন। এবং তার সাথে হচ্ছে আরেকজনকে মনে যুক্ত করা খুব জরুরি, যদি উনি একটি প্রভাবশালী দৈনিকের এবং আমাদের এখন প্রভাবশালী লেখকও, আনিসুল হকের, এবং আনিসুল হক আর হচ্ছে ফারুকীর দ্বৈরথ ছিল আপনার এই নাটকগুলোর একটা বড় অংশ। এখানে আমি ফারুকীর নামটা এই জন্য ব্যবহার করছি, এটা এখানে একটা বিরোধ বিষয় আছে, ভাষার রাজনীতি, তারা যুক্ত। আমি ওই নামগুলো যে বাদ দিব তা কিন্তু না, কিন্তু আমি বলেছি আমি একটা কৃতিত্ব দিতে চাচ্ছি, কিন্তু মানে থাকে না সবকিছুতে একটা ক্রেডিট নিতে হবে। তো এই ধরনের ভাষা ব্যবহারের ক্রেডিট দিচ্ছি, কিন্তু দোষ দিচ্ছি না। তো ওনাদের এটা কৃতিত্ব, ওনাদের কৃতিত্বকে আমি স্মরণ করছি। আমি একটা স্মরণ করেছি, আপনি আরো 3টা স্মরণ করলেন। সো স্মরণীয় লোকজনকে স্মরণীয় থাকাটাই উচিত। এই কাজটা ওনারা করেছেন, এবং এই কাজটা ওনারা করার প্রেক্ষিতে তখন যে বা যারা এই ভাষাগত ব্যবহার নিয়ে আমরা যখন বক্তব্য শুরু করে দেখব, আপনি দেখবেন যে আমি বলতে চাই যে নাটকের ভাষা কখনো, বা ভাষার তো কোনো স্ট্যাটিক বিষয় না, ভাষা পরিবর্তন হবে, কিন্তু ভাষাকে যে এই অশালীন শালীন ভাষা মানুষের চিন্তার মতো, নম চমস্কি বলেছে। নম চমস্কি আছে একটা মানুষ, তো আসলে ভাষার ভিতর থেকে উপনিবেশীকরণ প্রকল্প চালু করেছিলেন, তাই কি তত্ত্বগতভাবে বড় প্রবন্ধ আছে। যদি সেটা হয়ে থাকে, যদি ওনারা তত্ত্বগতভাবে এটা করে, তো সেটার জন্য আমার মনে হয় আরেকটা আলাপ খুব জরুরি। কারণ তত্ত্বগতভাবে এই দেশের এই অঞ্চলের ভাষার যে অর্থ ছিল, সে অর্থ কিন্তু পরিবর্তন হয়েছে। ঠিক আছে, ধরেন কথ্য ভাষা নিল, বা ধরেন মানুষের মুখের যে মানে চলতি যে, সেটা গেল, কিন্তু তার সাথে আমি যেখানে যেতে চাই সেটা হচ্ছে যে এই বিনয়হীন একটা পরিস্থিতির ভিতরে আমরা কেন চলে যাচ্ছি প্রতিনিয়ত। ধরেন যেই বাচ্চাটা রাস্তায় স্লোগান দিচ্ছে, বা একজন ধরেন এই মুহূর্তে একজন মন্ত্রীকে গালি দিচ্ছে, ওইটা তো ভিডিও হচ্ছে, ওইটা তো অন এয়ার হবে, ওইটা তো তার বাবা মাও দেখবেন, তার চাচা চাচি দেখবেন, তার হয়তো বা কেউ দেশের বাইরে থাকেন, মামা মারি, তারা দেখবেন, এরকম তো অনেকেই দেখবেন। তাহলে এইটার ভিতর থেকে কি ধরেন স্ল্যাং বলাটা বীরত্ব কিনা? না, স্ল্যাং বলাটা বীরত্ব না, এটা একটা, আমি কিন্তু আপনাকে বললাম না, রাজনীতির কথা বললাম না, এই জিনিসটা এতটাই, আমি আপনাকে মনে করিয়ে দেই, 10টা হুন্ডা 20টা গুন্ডা, আন্দোলন ঠান্ডা। হুন্ডার শোডাউন কেন দেওয়ানো হয়, এবং ম্যাক্সিমামই দেখবেন খুব টিনেজার ছেলে পেলে এটার সাথে যুক্ত রাখা। হুন্ডার ব্যাপারটা আপনি আগেই নিয়ে আসলেন, গত কয়েকদিন আগে মনে করাই দেই যে পঞ্চগড়ে আমাদের বিরোধী দলীয়
মানে বিরোধী দলীয় মানে হচ্ছে যে মানে সংসদে বিরোধী একটি বড় দল এনসিপির, উনি অবশ্য এমপি হননি, পঞ্চগড়ে উনি একটি শোডাউন করেছেন স্পোর্টস বাইক নিয়ে, কোনো ছাড়া, হেলমেট ছাড়া, এবং অনেকগুলো বাইক নিয়ে তারা একটি জুলাই মার্চ করেছেন বাইক চালিয়ে। ওইটার উপর আমরা একটা মতামত জানতে চাইবো করে, কিন্তু আপনি আগেই বাইকের বিষয়টা নিয়ে আসলেন। ওকে, না আমি মনে করে মানে যেটা বলতে চাচ্ছিলাম, আমি বলতে চাচ্ছিলাম আপনি এইভাবে উস্কাচ্ছেন না, এই যে আপনি যে বক্তব্যটা এখানেও আনলেন যে আমিও দেখেছি এবং আপনি তাদের নাম নিলেন না, আমি নাম নিয়ে বলি। আমি ওখানে দেখতে পেয়েছি এনসিপির নাসরুদ্দিন পাটোয়ারিকে এবং সার্জিস আলমকে। আমরা দেখেছি উনাদের নেতৃত্বে হুন্ডার শোডাউন হচ্ছেন এবং ওনারা শোডাউন দিচ্ছেন এবং ওনারা মনে করছেন এটা খুব দারুণ কাজ করেছেন। কারণ ওনারা ভুলেও গেছেন, ওনারা প্রায়ই ভুলে যান, এজন্য আমাদের বারবার মনে করিয়ে দিতে হয় যে আপনি কিন্তু এখন আর শিক্ষার্থী নন, আপনি কিন্তু এখন সাংসদ হওয়ার বাসনা রাখেন। আপনি যেহেতু নির্বাচন করেন তার মানে আপনি সাংসদ হওয়ার বাসনা রাখেন, আর যখন আপনি সাংসদ হওয়ার বাসনা রাখেন তখন আপনি এমন এক্সাম্পল সেট করেন যেটি অন্যের জন্য আদর্শ হয়ে যায়। এবং এই এক্সাম্পল সেটের ক্ষেত্রে একজন সাংসদের যে সাংসদ হবার আগে অ্যাটলিস্ট যে ন্যূনতম যোগ্যতা সেটি যে শুধু বয়স কেন্দ্রিক নয়, এটি ওনারা ওনাদের আচরণে বারবার প্রমাণ করেছেন। কারণ ওনারা যখন এভাবে হাঁটেন, এভাবে চলেন, তখন আমার তরুণরাও ভাবে যে তাদেরকে যে আমরা আইডিয়ালাইজ করে। আচ্ছা, এখানে একটু আমি একটু হাবিব ভাইয়ের কাছে একটু যাই, তারপর আবার ফেরত আসবো। সেটা হচ্ছে যে হাবিব ভাই, এই যে আমরা যে আলাপটা করছিলাম, ধরেন যে মানে একটা হচ্ছে যে নতুন প্রজন্ম তৈরি হয়েছে, যেমন ধরেন আমরা ঢাকাতে দেখেছি সংসদ নির্বাচনের সময়, এখন সরকার দলীয় উনি মানে এমপি হয়েছেন, ওই নির্বাচনে একজন এনসিপিরও ক্যান্ডিডেট ছিলেন। এবং আমরা যদি তুলনা করি, এই বর্ষিয়ান নেতার মুখ থেকে আমরা কোনো খারাপ শব্দ শুনিনি, কিন্তু ওই তরুণ নেতা মানে নানাভাবে এমনকি সে কুকুর পর্যন্ত ব্যবহার করেছে, নানা টুলস ব্যবহার করেছে এবং নানা বাক্য ছেড়েছে, এবং যেগুলো অশ্লীল আমরা বলতে পারি, মানে একজন বর্ষিয়ান নেতা। এই ব্যাপারগুলোকে আজকের যে বাচ্চারা যে রাস্তায় আছে, এগুলোকে কি উৎসাহিত করে কি করে না তাদেরকে? আমি তো প্রথমেই বললাম আপনাকে, বাচ্চাদের তো কোনো দোষ নেই, শিখালাম তো আমরা। এর এত অসভ্যতা করেছে, যেমন পুরানো ঢাকায় ভাঙড়ি ব্যবসাকে কেন্দ্র করে সোহাগ মারা গেল। রাজনৈতিক কোনো ব্যাপার না, কিন্তু এই দল সে দলও না, একই দল করতো। রাত্রিবেলা মিছিল বের হলো, কি অশ্রাব্য ভাষায় বেগম খালেদা জিয়াকে নিয়ে, শহীদ জিয়া রহমানকে নিয়ে, তারেক রহমানকে নিয়ে স্লোগান, কি এই সময় স্লোগান মুখে উচ্চারণ করা যায়? কিন্তু সভ্য মানুষের সন্তান এগুলো করতে পারে, অথচ তাই বিশ্ববিদ্যালয়ের ছাত্র, হয়তো বিউটির ছাত্র, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র, এ কোন অসভ্য দেশ থেকে আসছে? হঠাৎ করে আবিষ্কার হয়েছে এরা। তো এরকম নাসিরুদ্দিন পাটোয়ারি আমি বলি, সে যে বাচ্চাকে শেখাচ্ছে মির্জা আব্বাস, চাঁদাবাজ মির্জা আব্বাস, তার বক্সিং খেলতেছে, আব্বাসকে মারতেছে। এখন বিএনপি অত্যন্ত সহনশীল একটা দল, তারপরে বলছে হ্যাঁ। এখন কথা হলো যে এই যে অসভ্যতা, মির্জা আব্বাসের সন্তান আছে, তার বয়স তার চেয়ে বেশি। এই যে মানুষের সম্মান বোধ বলে কোনো জিনিস নেই এদের কাছে, এদের যে চেহারা, এদের যে ইয়ে, মানে আপনার যে রাজনীতি করার যে বয়স বা সময়, আপনি যত রাজনীতি দেখেছেন, এইরকম কি কোনো অসভ্যতা? আপনি তো ধরেন বিরোধী দলে ছিলেন, সরকারি দলে, বা মানে সব দলেই তো বয়োজ্যেষ্ঠ ইসেরা ছিলেন, নেতারা ছিলেন, আপনারাও কি কখনো এইভাবে গালাগালি দিয়েছেন প্রকাশ্যে? আমরা এইভাবে গালাগালি তো দিইনি, গালাগালি দিই। এরশাদের বিরুদ্ধে সবচেয়ে বেশি বক্তব্য দিতাম আমি, সবচেয়ে বেশি বক্তব্য দিতাম, কিন্তু ওই ভাষা বলি নাই। একদিন একটা ভাষা বললাম চিটাগাং আন্দোলনের একটা তুঙ্গে, যখন আমরা সবাই গেছি। তো সেটা কি হলো, এসে ভারতের পাবনা গেলেন। পাবনা গিয়ে উনি বললেন যে পাবনা গেলেন, হঠাৎ করে ঢাকাতে সংবাদ আসলো যে ওনার সন্তান হয়েছে। তখন উনি ছুটে চলে আসলেন। তো একটা মিথ্যাচার। তা আমি ওই দিন একটা উদাহরণ দিয়ে বললাম যে আমি গিয়েছিলাম টিবি হাসপাতালে আমার এক রুগী দেখতে। ওখানে গিয়ে যে পাশে একটা সুন্দর একটা চেহারার একটা রুগী, তার হলো শরীরে অসংখ্য কোপের চিহ্ন।
তা আমি দেখে জিজ্ঞাসা করলাম, ভাই কোথায় বাড়ি, কী করবো? মুন্সিগঞ্জে। কোথায় থাকো? জাপানে। কী কাজ করো? তো বললো যে আমি এরকম লেটুস বীজ আমাকে দেওয়া হয়, আমি একটা এই ঘরের কাছের ঘর, সেখানে ওইটা বুনি, তারপরে ওইটা 8 ঘন্টার ভিতরে বড় হয়ে যায়, তো আস্তে আস্তে বড় হয়ে যায়, খাওয়ার মতো হয়ে যায় 8 ঘন্টায়। তখন ওইটা আমরা প্যাকেট করে দিয়ে আসি, সালাদ হিসাবে খাবে। তাই বললাম, ঈশ্বর সাহেব কি আপনার কি সেই অবস্থা হয়েছিল? আপনি রাত্রি আসেন, জানেন না আপনি, সকালবেলা আপনি দেখলেন যে আপনার সন্তান হয়ে গেল এইটুকু সময়ের মধ্যে। এরপরে আমানুল্লাহ আমার সাথে রিক্সায় উঠবে না, ভয়ে। এই ছিল সর্বোচ্চ খারাপ ভাষা। খারাপ ভাষা তো না, উদাহরণ। এইসব যেমন মাতামি করতে গিয়ে বলতো, আমি গত রাতে স্বপ্ন দেখেছি এই মসজিদে আমাকে নামাজ পড়তে হবে, আমার উপর নির্দেশ এসেছে। অত 7 দিন আগে থেকে তার এরা গিয়ে পক্ষ থেকে নিরাপত্তা বাহিনীর লোকজন গিয়ে চেষ্টা করে, এই মিথ্যাবাদী এরকম এইসব ভাষা বল না। এদের এত অসভ্য ভাষা এরা ব্যবহার করে, অসভ্য ভাষা ব্যবহার করে। তো 1 2 3 4 তাই মানে পিঠে মার কী যে স্লোগান, এটা শোনাও যায় না। এই শিখে শিখে মেয়েরাও পাল্লা ফেলিতেছে। দেখে না ফজলুর ভাইয়ের ভাষার সামনে রাস্তার মেয়ে বলবো ওদেরকে, অসভ্য ভাষায়। ফজলুর রহমান সেটা একটা ব্যারিস্টার, মেয়ে একটা বউ উকিল, সে উকিল, কী সব ভাষা, কেউ প্রতিবাদ করে? একটা লোক মিডিয়াতে বললেও না যে অ্যাডভোকেট ফজলুর রহমান মুক্তিযোদ্ধা, তার বাড়ির সামনে কয়েকটা বাচ্চা কাচ্চা গিয়ে অসভ্য ভাষায় কথাবার্তা বলতেছে, প্রতিবাদ করে। প্রশাসনে কিছু বললো না, আমি শুধু টক শোতে প্রতিবাদ করেছি। এই তোমরা কি জানো ফজলুর রহমানের সন্তানদের অবস্থা জানো? তারা কোন পর্যায়ে তোমরা কি করতেছে? এটা আসলে এই যে আমাদের প্রতিবাদ না করতে করতে এটা যে মনে করলেন, এই জন্য অনেক ধন্যবাদ। যে ফজলুর রহমানের বাসার সামনে যেই ভয়ঙ্কর ঘটনাগুলো ঘটেছিল, আসলে এটা তারই একটা কনসিকোয়েন্স আমরা দেখতে পাই। আমরা হাবিব ভাই একটা ছোট বিরতি নেই, আমরা একটা নিচ্ছি ছোট্ট বিরতি। আমাদের সাথেই থাকুন, দেখতে থাকুন পুষ্টি নিবেদিত চলমান। সকালে উঠিয়া আমি মনে মনে বলি, আমি যেন সারাদিন ভালো হয়ে চলি। আমরা ছোটবেলায় আদর্শলিপি পড়েছি, এরকম অনেক কিছু পড়েছি। এখন আমার প্রশ্ন হচ্ছে, হাবিব ভাই আপনার কাছে প্রথম প্রশ্ন করি, তারপরে আমরা স্নিগ্ধার কাছে যাব। আমাদের যে শিক্ষা ব্যবস্থায় ধরেন এক সময় নীতিশাস্ত্র, নীতিজ্ঞান, মানে ধরেন আদর্শলিপি পড়তাম, এরকম একটা ব্যাপার ছিল, এরকম অনেক নীতি শিক্ষার ব্যাপার ছিল। কিন্তু এর সাথে সময় একটা পর্যায়ে এলো যখন আসলে এই নীতি শিক্ষাটাকে রিপ্লেস করা হলো আপনার দিয়ে, আপনার ধর্মীয় শিক্ষা এবং অন্যান্য শিক্ষা দিয়ে। কিন্তু এই যে নীতি শিক্ষাটা যে উঠে গেল, মানে এবং যেখানে আমরা এই ধরনের বিষয় পড়তাম, সদা সত্য কথা বলিব, মিথ্যা কথা বলা মাপ, ঊর্ধ্বপানে পথ চলিও না, লম্ফ দিয়ে পথ চলিও না, এইটাকে আপনি কিভাবে দেখেন শিক্ষার ভিতর থেকে যে এই যে নীতিকে প্রায় নাই করে দেয়া? এখন শিক্ষার ভিতর থেকে শুধু নীতি চলে যায় না, সর্বক্ষেত্রে কোন জায়গায় নীতি আছে? কোথাও নেই। যে কারণে অধঃপতনগুলি হচ্ছে, আরও হবে, ভবিষ্যতে কী হবে তাও জানি না। এখন ব্যাপার হলো যে আমরা সবাই বলি যে এগুলির শিক্ষা ঘর থেকে নিতে হয়। আজকে বাংলাদেশটা ধ্বংস হয়ে যাচ্ছে মাদকের কারণে। আমি বলি যে প্রত্যেকটা বাবা মা যদি তার সন্তানকে মাদক থেকে নিবৃত্ত করতে পারেন, মাদক বিক্রেতা তো মাদক আনবে না, বিক্রি হলে কেউ আনবে? আবার প্রশাসন মাদক খাচ্ছে এদের ধরে, টুকিটাকে 2 পুরি 3 পুরি বিক্রি করে তাদের ধরে, কিন্তু মূল জায়গা যেটা মাদক যেখানে হোলসেল হয় যেখানে, সেটা ধরে না, খুবই কম। আমি এই বাংলাদেশে সর্বপ্রথম আবার ধরা পড়লো 63,000, এই সবচেয়ে বড় বিগ চালান। তখন আমি চ্যানেল 24-এ 12 জানুয়ারি 2015 সালে টক শোতে আমি কথা বলার কারণে আমাকে অ্যারেস্ট করে নিয়ে গেছিল ডিবি হাসপাতালে, ডিবি কার্যালয়ে ছিলাম ওই রুমে। বলার কারণে? হ্যাঁ, না, আমি ম্যাডাম খালেদা জিয়াকে বালির ট্যাগ দিয়ে বন্ধ করে রেখেছি তার প্রতিবাদ করার কারণে। ওখানে একজন দেখি মোটা তাজা একটা ছেলে আসলো, ইয়াং, তারপর নামটা জিজ্ঞেস করলাম, হিন্দু ছেলেটা। তুমি কী করো? পাশের থেকে একটা শয়তান, তো সব সাপের বীজ ধরা পড়া, মোটরসাইকেল চুরি, ছিনতাই করা, এসব ধরনের এক জায়গাতে ওখানে। তো স্যার বাবার ব্যবসা দেখাশোনা করেন। তাই বলে, এই বেটা তোর বাবার কয়েক সন্তান? বলে আমি একাই ছেলে, আমি একা। এসব এত খারাপ যে তুমি, তোমার বাবা তোমাকে ধরে দিয়েছে, টাকা চুরি করো নাকি দোকান থেকে?
তো সবাই হাসে, এই হাসিস কেন তোরা? স্যার আপনি কিছুই বোঝেন না। কি হয়েছে? স্যার ইয়াবার ব্যবসা থাকে, ইয়াবাকে বাবা বলে, তো বাবার ব্যবসা। ঠিক আছে, আচ্ছা আমরা দেখেন শেষ স্নিগ্ধার করে কাছে- মজা। হ্যাঁ, তারপর ও প্রতিদিন রাত্রে কুকায়, হ্যাঁ। তার 2 বার করে ওকে নিয়ে যায় উপরে, আবার আসে, তাজা হয়ে আসে। আর অন্যরা যায় ভালোভাবে, আসতে কুকড়াতে কুকড়াতে মারে, তো ডিবি হইতে মারতো তো। তা আমি একদিন বললাম, তুমি যাও কুকড়াতে কুকড়াতে আসো, তাজা হয়, ব্যাপারটা কি? স্যার রাতের বেলা 2 বার আমাকে ইয়াবা খেতে হয়, একবার ইয়াবা খেতে, একটা করে ইয়াবা দেয় আমাকে 5,000 টাকা নেয়, আমারই কিন্তু ইয়াবা 63টা ইয়াবা, আমার টাকায় 5,000 টাকা নিয়েছে, এই জন্য রাতে 2 বার যায়। আপনি চিন্তা করেন, ডিবি অফিসে ওকে ধরেছে, ওর ড্রাইভার ওকে নিয়ে যায় রাতের বেলা, ডিবি পুলিশ ওকে নিয়ে উপরে নিয়ে গিয়ে খাওয়ায় 5,000 5,000 10,000 টাকা রাতের বেলা কামাই করে। এইটা বলার কারণে বেনজি তখন ছিল হলো কমিশনার, তারপর বেনজি র্যাবের ডিজি, এইটা বলার কারণে। আর ইমরুল কায়েস নামে একজনকে ওখান থেকে বন্দুক যুদ্ধে মানে মারা গেছে বলে দাবি করে, ওইটা বলার কারণে আমাকে বলছে আপনি দেখে নেওয়া হবে, আপনার বিরুদ্ধে ই করা হয়। আমি বেঞ্জির হাবি ভয় পায় না, আঙুল দেখেছে। আপনি যাবেন কোথায়? মজার দুটো গল্প বললেন যাবেন হাবিব কোথায় ভাই। আপনি? হ্যাঁ। ডিবি আমরা অফিসে একটু- ডিবি একটু- নিয়ে যে একটু যদি টাকা দিয়ে আবার খাওয়াই দেয়। শিক্ষক মহোদয়ের কাছে একটু 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 আমরা নীতি শিক্ষা বিষয়ে একটু শুনতে চাই, বা শিক্ষা কাঠামো। একটা তো আপনি আগে বললেন একটা রাজনৈতিকই, কিন্তু শিক্ষাও রাজনীতির অংশ, কিন্তু সেইখানে আসলে নীতি শিক্ষা নেওয়া বা না নেওয়ার বিষয়গুলো, এটা কি কোনো ইম্প্যাক্ট করছে না? না, সংকট হচ্ছে যে আপনি আসলে এখানে নীতি শিক্ষা বলতে ভেরি মানে আনফর্চুনেট, নীতি শিক্ষা বলতে এখানে ধর্মীয় শিক্ষাকে অনেকেই বুঝে থাকেন। যেটা আমি দীর্ঘদিনভাবে বলছি, এই আমাদের সোসাইটিকে তো একটু সহনশীল হতে হবে, তার কান বোঝার ক্ষমতা। আপনার থেকে আমি ভিন্ন মতামত দিতেই পারি, আমাদের কান কিন্তু অনেক শক্ত এবং আমরা কিন্তু অনেক সহনশীল। যেমন মনে করেন, আমি একটা ছোট দুটো উদাহরণ দিই। আপনি নিশ্চয়ই দেখেছেন যে এই ধরনের কথা আমাকে প্রায় শুনেছেন যে বাংলাদেশ জামাতে ইসলামী তারা বলেন যে সৎ লোকের শাসন চাইতে গেলে আপনাকে কি করতে হবে। সম্ভবত তার শরিক দল থেকে মাহমুদা মিতু বলেছিলেন বাংলাদেশ জামাতে ইসলাম হচ্ছে সবচেয়ে সৎ, ইত্যাদি ইত্যাদি। এখন সেই সৎ সাংসদেরা যখন সংসদে যাচ্ছেন, একজন সাংসদ হয়তো বা গত কয়েকদিন ধরে মাহমুদা মিতুর পুরনো এই বক্তৃতা আবার ভাইরাল হচ্ছে, সেটা একটা সংযত কারণে মানে হচ্ছে। হ্যাঁ, জামাতের সাতক্ষীরা 4 আসনের একজন এমপি মহোদয়ের নিয়ে হচ্ছে। এবং এক্ষেত্রে আমি ব্যক্তিগতভাবে খুব রিজার্ভ থাকতে চাই যে কোনো মন্তব্য পোষণের ক্ষেত্রে, কারণ আমার একটা অবস্থান খুব স্পষ্ট। তো আমি কখনোই মনে করি না কারো ব্যক্তিগত ফোন আলাপ, ব্যক্তিগত ইন্টিমেট মুহূর্ত সেটি এইভাবে সামাজিক মাধ্যমে করা যেতে পারে, সেটা যে দলেরই হোক না কেন। এটা আমার খুব নীতিগত অবস্থান। এই যে আপনি যে বললেন না নৈতিক অবস্থান, আবার এটাকে আমি একটু আগে কি বললাম, আপনি নীতি বলতে তো ধর্ম বোঝান। এখন ধর্ম বুঝিয়ে আপনি যদি হঠাৎ করে বলে দেন যে আমি দেখতে পাচ্ছিলাম, যেটা আমার জন্য খুব বেদনাদায়ক হয়েছে, আমি দেখতে পাচ্ছি যে এই মানে এমপি যিনি সাংসদ আমাদের মাননীয়, তার প্রথম স্ত্রী এসে একটা রিডিং তাকে মনে হয় দিয়ে দেওয়া হয়েছে, তিনি এটা পড়তেও পারছেন না। তিনি বলছেন যে উনি দ্বিতীয় বিয়ে করেছেন এবং যদি কেউ এ বিষয়ে কথা বলে উনি আইনি ব্যবস্থা নেবেন। এই যে পুরো এটা একটা কমিটি এবং এটা খুবই একজন নারীর জন্য অপমানজনক। এটা আমি নারী হিসেবে বলতে চাই। এখন আপনি নীতি শিক্ষার মধ্য দিয়ে আপনি যে আপনার যে আন্ডারস্ট্যান্ডিং অফ নৈতিকতা, সেই নৈতিকতাতে আপনার মনে হচ্ছে যে ধর্ম শিক্ষায় আমি শিক্ষিত হলে পরে আমি আরেকটা বিয়ে যদি করে ফেলি এবং সেই বিয়ের ডেটটা যদি হয় 17 তারিখ আর ঘটনাটা যদি হয় 18 তারিখ বা 19 তারিখ, তার মানে এভাবে যদি আমি করে ফেলি তাহলে আমি যা কিছু করেছি তাহলে আসলেই 57 বছর বয়স্ক একজন ভদ্রলোক তিনি 18 বছর বয়সী একজন তরুণীর সাথে বৈবাহিক সম্পর্কে আবদ্ধ হতে পারেন, সেগুলোকে জাস্টিফাইড হয়ে যায়। আই অবজেক্ট। এটিকে নীতি শিক্ষা বলে না। এই কথাটা আমি এই ক্ষেত্রে যেরকম বলি, এই কথাটা কিন্তু আমি অনেক পপুলার, অনেকে বলবেন মানে আপনি সিলেক্টিভ কেন আপনার নীতি শিক্ষা। উনাদের কথা দিয়ে বলি, আমি অবজেক্ট কেন করছি, আপনার নিশ্চয়ই মনে আছে 2 দিন আগে সম্ভবত মেহের আফরোজ শাওন তিনি একটা জুলাই মাসের শুরুতে একটা মন্তব্য করেছেন, যেটি আমি কোনোভাবেই পছন্দ করছি না, এটা আমি ধারণও করি না, কারণ আমি ব্যক্তিগতভাবে গালিগালাজের বিপক্ষের লোক, সে যেই হোক না কেন। আমার মতের বিরুদ্ধে লোকজনকেও আমার জানা মতো আমি তো কখনো দেই নাই, এরকম কিছু নাই। কিন্তু ঘটনা হচ্ছে যে আপনি এই কাজটা যখন করেছিলেন তখন এই গ্রুপ অফ পিপুল, এই গোষ্ঠীটাই
ওই বিষয়কে নিয়ে আসছিল যে উনি কাকে বিয়ে করেছিলেন, তার বয়স কত ছিল। সে একই দল, একই গ্রুপ ঠিক এই মুহূর্তে যখন জামাতের এমপি করছে, তখন আপনি দেখতে পাচ্ছি যে তারা সেটাকে জাস্টিফাইড করতে যাচ্ছে। এই যে সিলেক্টিভ নৈতিকতার পাঠ, দ্যাট ইজ নট নিদার রিলিজিয়ন নর মোরালিটি। না এটা ধর্ম, না এটা নৈতিকতা, এটি রাজনৈতিক ব্যবসা। এই অবস্থানগুলো শেখানো, বোঝানোর যে নৈতিক পাঠ, যে নৈতিকতার শিক্ষা, আমি যখন অকল্যান্ডে ছিলাম আমি মিডিয়া এথিক্স পড়াতাম, টিএশিপ করেছি। তো ওই যে পাঠ আর কি, আপনি কখন ইউটিলিটেরিয়ান ধারা পড়াবেন, কখন কানশিয়ান থটস পড়াবেন, দ্যাটস এ ডিফারেন্ট থিং। ইহাকে তো আপনি কোনোভাবে এই প্র্যাকটিস দিয়ে পড়াতে পারবেন না। সেই শিক্ষাকে আমাদের দেওয়া হয়? উত্তর হচ্ছে না। আপনি মুখে একটা বলছেন, কাজে আরেকটা করছেন, বিশ্বাস একটা করছেন। এবং আমি খুবই দুঃখ পাচ্ছি 2026 সালের যেই প্র্যাকটিস, 2026 সালের নির্বাচনে আপনার একটি, যিনি কিনা ঘটনাচক্রে এখন আবার প্রধান বিরোধী দল, সেই নির্বাচনী বিরোধী দলের ইশতেহারের এবং তার মনোনীত এমপি, এক একজন এমপির যে নৈতিক চর্চার বয়ান আমরা দেখতে পাচ্ছি, কখনো আমির হামজা, কখনো সাতক্ষীরা 4 আসনের যিনি আছেন, কখনো ওই যেই ভদ্রলোকের বাবা নাকি 1971 সালে মুক্তিযুদ্ধে মারা গেছেন এবং উনি জন্মগ্রহণ করেছেন 1981 সালে, এই যে দেখতে পাচ্ছি। অথবা আমাদের বিরোধী দলের শরিক জোটের যারা আছেন, তাদের যে ভাষাগত ব্যবহার আমি দেখতে পাচ্ছি, সেটা নৈতিক শিক্ষা তো দূরের কথা, নর্মাল ম্যানার এবং এটিকেট, অর্থাৎ আমি যেটাকে বলছি যে একটা সভ্য ভদ্র যে সমাজ ব্যবস্থা আছে, সেটা আগে শিখতে হবে। নৈতিকতা অনেক দূরের কথা। এখানে আমরা আসবো, আমরা এই আলাপে স্নিগ্ধা আরও একটা বিষয়, হাবিব ভাইও, সেটা হচ্ছে যে আমরা একটা ছোট্ট বিরতি নিব। বিরতির পরে আমরা আসলে যে আলাপটা করতে চাই সেটা হচ্ছে যে মিসোজেনিস্টিক শব্দ ব্যবহার করেও জাতীয় নেতা, জাতীয় বীরে পরিণত হওয়া যায়, এবং সেই ঘটনাটা বাংলাদেশে ঘটছে এবং ঘটে গেছেও। এই বিষয়টিও আসলে এই বাচ্চাদেরকে উৎসাহিত করছে কিনা আমরা সেটা খুঁজবো। কিন্তু তার আগে নিচ্ছি ছোট্ট একটা বিরতি। আমাদের সাথেই থাকুন, দেখতে থাকুন পুষ্টি নিবেদিত চলমান। ফিরে এলাম আবার পুষ্টি নিবেদিত চলমানে। আমরা যেই কথায় দিয়ে শেষ করেছিলাম সেখানে আবার ফিরতে চাই, তা হলো মিসোজেনিস্টিক শব্দ ব্যবহার করার ভেতর থেকে জাতীয় বীর হয়ে ওঠার যে গল্প আমরা দেখেছি, তা আজকের শিশুদের জন্য কি একটি আদর্শ করণীয় বিষয়ে পরিণত হচ্ছে? এবং একই সাথে জুলাইয়ে যেই যোদ্ধারা, যার কার্টুন নিয়ে একটি লড়াই ছিল, তাকেও একইভাবে আবার আরেক নারী নেত্রীও মিসোজেনিস্টিক উপায়ে অসম্মানিত করছেন। হাবিব ভাই, আপনার কি মনে হয় এগুলো কি ক্রম করে আমাদের বাচ্চাদেরকে উৎসাহিত করছে? অবশ্যই করছে। তো মানে অসভ্য যুগের দিকে আমার মানে দ্রুত বেগে এগিয়ে যাচ্ছে, অনেক স্পিডে এগিয়ে যাচ্ছে। দিন যত যাচ্ছে তত বেশি কে কত খারাপ ভাষা ব্যবহার করতে পারে, এই দিকে আমরা যাচ্ছে। আর একটু আগে যে আলোচনা করে আমি স্নিগ্ধা রেজওয়ানের তীব্র প্রতিবাদ করছি তার কথা, যে জামাত ইসলামের সাতক্ষীরা 4 আসনের এমপি মহোদয় যেটা করেছেন, উনি কোনো অন্যায় করেন না। তো ওনারা জান্নাতি পার্টির লোক, জান্নাতি পার্টির লোক সবই করতে পারে। আপনি বলতে আছেন যে জান্নাত পৃথিবীতে চলে আসছে? তাই তো, তা তো বলেই তো, পৃথিবী এখনই জান্নাত নিয়ে আসছে। আমরা মুসলমান হিসেবে এই করি, আমরা বিশ্বাস করি, সেখানে আপনি আমার প্রতিবাদ করছেন। ওই জন্য প্রতিবাদ করছে। এরা ওদের জন্য প্রতিবাদ, আমাদের জন্য অন্যদের জন্য প্রতিবাদ, আপনার জন্য আমার জন্য অন্যদের, জান্নাতি পার্টির জন্য ওই প্রতিবাদ। এবং দেখেন এরা কত অসভ্য। আমার ওইটা, সে যদি এটা তার বউ না হয়ে থাকে, তার অস্বীকার বলতে পারে আমার বউ না, আমার মনে হয়েছে আমি নিয়ে আসছি, মিটে গেল। সে জোর করে কিছু করতো তাহলে তার শাস্তি। না, আমরা হচ্ছে কি এই হাবিব ভাই দেখেন, এই গল্পটার সাথে আমরা হচ্ছে আওয়ামী জমানায় একটি গল্প ঘটেছিল, মানে মোটামুটি সমাধান দেওয়ার প্রসেসটা একই রকম না। আমার কথা হলো দেখেন দুইটা কথা। একটা হলো আমি তীব্রভাবে প্রতিবাদ করছি, এই যে আমাদের সমাজে এগুলো হচ্ছে, জোর করে শিশু বাচ্চা টাচ্চা যে এই যে করে আর হত্যা করে, ওদের এত বিচার আচারের দরকার নেই। তো প্রমাণ পাওয়া গেলে ধরে ফাঁসি দেন আর ঝুলায় রাখেন। তো এখন এরা হলো কোরআনের আইন চায়, সৎ লোকের শাসন চায়, বড় করে বলে, ওই জন্য ওদের জন্য সব যায়। আপনি হাবিব ভাই যদি
এক লাইনে একটা আমাদের বাচ্চাদের জন্য কিছু বলেন যে বাচ্চাদের জন্য বাচ্চাদের জন্য এটুকুই বলবো কাছে যাব যে আমরা যারা বয়স্ক মানুষ অসভ্যতা যারা শেখাচ্ছি, তোমরা এগুলো শিখো না। তোমরা তোমাদের মতো করে তোমরা বড় হওয়ার চেষ্টা করো, ভালোগুলি শেখো, খারাপগুলিকে বাদ দাও, পরিহার করে সামনে এগিয়ে যাও। সুন্দর। এবং আমি এদেরকেও বলবো যারা আমরা যারা ভাষার যেন সংযত করি। আপনার ঘরে তো শিশু আছে, আমার ঘরে তো শিশু আছে। যে কথাটা আমি 2015 সালের 12ই জানুয়ারি আমি চ্যানেল 24-এ বলেছিলাম, ম্যাডামকে তখন বালুর ট্রাক, মাটির ট্রাক, ইটের ট্রাক আটকে রেখেছিল, তখন প্রধানমন্ত্রী বলতেছিলেন বারবার, তৎকালীন প্রধানমন্ত্রী, যে ম্যাডাম খালেদা ইচ্ছা করলে বাসায় চলে যেতে পারে। আমি বলেছিলাম যে না, আপনি যেটা বলছেন, আপনি কারোর মা, কারোর খালা, কারোর নানি, কারোর চাচি, কারোর ফুপু, সর্বোপরি এদেশের কমলমতি শিশুরা আছে যারা লেখাপড়া করে, তারা কি শিখতেছে? যে আমার প্রধানমন্ত্রী মিথ্যা কথা বলতেছে, দেখাচ্ছে ম্যাডাম খালেদাকে আটকে রেখেছে, উনি বলছেন আমাকে আটকে রাখেনি, যেতে পারেন। এই কাজটা যেটা আমরা না করি, একদমই পরিষ্কার। আমরা এই কাজটা যেটা আমরা না করি, আমরা একটু মানে একদম শেষ তো, আমরা ডক্টর স্নিগ্ধা রেজওয়ানা, মানে এই বিষয়টা নিয়ে আপনার কয়েকটা মতামত জানতে চাই, এই মিসোজেনিস্টিক যে অ্যাপ্রোচ জুলাইয়ের পরে। এখানে এটা শুনতে স্নবিশ মনে হবে, বাট আমি একজন বিশ্ববিদ্যালয়ে অধ্যাপনা করি, আপনিও বিশ্ববিদ্যালয়ে অধ্যাপনা করেন, সেই জায়গা থেকে ইদানিং আমার মনে হয় যে এই যে আপনি মিসোজেনি সম্পর্কে জানলেও সকলে কি আসলে মিসোজেনি সম্পর্কে জানে? এই জন্যই তো আপনি একটু পরিষ্কার করে বলবেন, এবং সেই কারণে আমার মনে হচ্ছে যে আপনি খেয়াল করে দেখেন জুলাই বাংলাতে আমি একটা যুৎসই শব্দ খুঁজে পাচ্ছি না, এই জন্য আমি চাই যেহেতু একদম এটা আপনার জনরা, আপনি এটা রিসার্চ করেন, আমরা একটু পরিষ্কার করে 2 মিনিটে একটু। এখানে আমি একটু বিষয় বলি, মানে 2 মিনিট আমি একটা কথা বলতে আমাকে হবে। আপনি খেয়াল করবেন আমাদের যতগুলো গালি আসে, এই গালিগুলো, এবং এটা নিয়ে আমার একটা পেপারও আছে, এই গালিগুলা সামহাও এমন ভাষায় হচ্ছে যে আপনি দুজন পুরুষ লোক আরেকজন পুরুষ লোককে গালি দেয়, কিন্তু গালিটা হচ্ছে তার মা কেন্দ্রিক, বোন কেন্দ্রিক, যৌনতা, সকল কিছু কিন্তু নারীর যৌনতা কেন্দ্রিক। এমনকি বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গের যে নামকরণ আছে আমাদের ভাষায়, যেহেতু আমাদের ভাষাটাও অনেক পুরুষতান্ত্রিক, ব্যাকরণগতভাবেও আপনি দেখবেন এই প্রত্যেকটা জিনিস নারী অর্গান ইন্ডিকেটিভ এবং নারীকে ব্যবহার করা, অর্থাৎ যৌন ব্যবস্থার মধ্যে যিনি প্যাসিভ রোল পালন করে তাকে ইন্ডিকেট করা, এবং এর ব্যবহারটা, প্রয়োগটা এটা এত দুঃখজনক। আপনি ওই যে কি জানি বলে, ঈশের পাশে শুয়ে রেখেছেন, আমাদের জাতীয় কবি নজরুলের পাশে যাকে শুয়ে রেখেছেন, আমি তার ক্রিয়াকে কোনোভাবে অসম্মান করতে চাই না, তার মৃত্যুকে আমি অসম্মান করতে চাই না, কিন্তু তার ব্যবহৃত শব্দকে আমি ধারণ করি না, আমি সেটাকে মনে করি সেটি মেসোজেনিস, মানে হচ্ছে আপনি যৌন সন্ত্রাস কেন্দ্রিক একটা আচরণ করছেন, এবং এই সেই যৌন সন্ত্রাস হচ্ছে নারীর যৌনতাকে কেন্দ্র করে আপনি এখানে আপনি স্লাট শেমিং করছেন। এবং এখানে আপনার পুরো আলাপটা আপনি খেয়াল করে দেখেন, এই যে কিছুদিন আগে যা কিছু হয়েছে, আপনি সিডিআই নামে বলেন আর যেই নামে বলেন, এটি হচ্ছে এগেইন আপনি ওই একইভাবে একজন নারীকে আক্রমণ করছেন। আচ্ছা, এটাও শেষ না, সম্প্রতি দেখেন সাংবাদিক মোস্তাক আহমেদকে ধরে নিয়ে যাওয়া হয়েছিল, তিনি মারা গেছেন। কার্টুন আকার অপরাধে বহু মানুষকে সেখানে করা হচ্ছে, আপনি আমরা তখন ভাই 13-14 সাল ছিল, এই জুলাই ছিল না, আমরা কিন্তু আমাদের প্রতিবাদ জারি রেখেছিলাম। সেইখানে আজকে নতুন যে নয়া দল যারা নয়া ব্যবস্থাপনার কথা বলে, সেখানের কোনো নারী নেত্রী পুরুষ নেত্রী বলে কথা না, সেখানের একজন নেত্রী, তিনি নাকি কোড অ্যান্ড কোড শিক্ষিত, তার শিক্ষাতে এরকম শব্দের ব্যবহার কি করে আসে যে শব্দ এতটাই নারীর প্রতি অবমাননাকর। এবং উনি এবং কার্টুনিস্ট মেহেদী হিসেবে উনি যে বলছেন যে এটাই করছেন, মনে রাখা প্রয়োজন, হতে পারে যে কতিপয় বাচালের সাথে থেকে সঙ্গদোষে উনিও বাচাল হয়েছেন, তাহলে আমার কিছু বলার নাই, কিন্তু দুঃখজনক যে তিনিও কিন্তু ওই একইভাবে তিনিও কিন্তু সংসদ ইলেকশনের মধ্যে একজন পার্টিসিপেটেড ছিল। কাজেই যাদের ন্যূনতম এই বোধবোধ মনে নাই, উই আর ওয়েলকাম, আপনারা পড়তে আসেন। যদি আপনার পড়াশোনার ঘাটতি থাকে, আমি সাদরে ওনাদেরকে আমন্ত্রণ জানাবো, আমাদের দরজা খোলা আছে যদি আপনি না বোঝেন। কিন্তু এই যে এই চর্চা এতটাই ভয়ঙ্কর যে এই চর্চার দাবানলে তারাও কিন্তু একদিন দাবিত। একদম পরিষ্কার ডক্টর স্নিগ্ধা। হ্যাঁ, এই যে সংসদ সৎকার 4 সে যেটা করেছে তার চেয়ে বেশি অপরাধ করেছে মিথ্যা কথা বলে। এই মিথ্যা যে বলে
তার যাতে সংসদ সদস্য মানে পদে মিথ্যাচারের থাকার- রাজনীতি না করাই মিথ্যাচারের মানে খুব রাজনীতি আছে, নিজেই জরুরি। একটা ঠিক মিথ্যা আছে বলছে। হাবিব ভাই, এবং এটা খুবই খারাপ জিনিস। হাবিবুর রহমান হাবিব, আপনাকে ধন্যবাদ, এবং ডক্টর স্নিগ্ধা রেজওয়ানা আপনাকে অনেক ধন্যবাদ, অনেক গুরুত্বপূর্ণ অনেকগুলো কথা বলেছেন। আমরা আমাদের প্রোগ্রাম শেষ করে ফেলছি, পুষ্টি নিবেদিত চলমান। শুধু শেষে একটা কথা বলি, এই মুহূর্তে সোশ্যাল মিডিয়াতে দেখলাম যে টি শার্ট বিক্রি হচ্ছে, এবং সেই টি শার্টে লেখা হচ্ছে বেয়াদব দুনিয়া, মানে জুনিয়র থেকে সাবধান, এবং আরও একটি কথা লেখা আছে, সম্মান দরকার নাই, অসম্মান করিস না। ধন্যবাদ সবাইকে, দেখতে থাকুন পুষ্টি নিবেদিত চলমান।